16টা বছর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমাদের জাতীয় স্বার্থ, ভোটের অধিকার বলি, আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি বলি, সবকিছুর বিরুদ্ধে তারা একটা অবস্থান তারা এখানে নিয়েছিলেন। এবং সেই কারণের জন্য আজকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ভারত এটা মাওলানা তখন লং মার্চে ডাক দিয়েছিলেন। দেশের যে পরিস্থিতি আমি দেখছি, গত 9 মাসেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ভারত 9 মাসে অভ্যুত্থানকে ভারত কিন্তু মেনে নিতে পারেনি এবং হাসিনার পরাজয়কে দিল্লির মোদী মনে করেছে নিজের পরাজয়। এবং এখানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া, আওয়ামী লীগের গণেশ উল্টে যাওয়া, ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, ভারত মনে করেছে তাদের বাংলাদেশ নীতির একটা বিপর্যয়, একটা ব্যর্থতা। 9 মাস পার হয়েছে, এখনো মানুষ হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমাদের যে উত্থান, এবারকার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে নতুন করে যে এক ধরনের পুনর্জন্ম লাভ করেছি, পুনরুত্থান হয়েছে, আমাদের জাতীয় আকাঙ্ক্ষা নিয়ে অধিকারের গণতন্ত্রের ভবিষ্যৎ তাকানোর জন্য আজকের দিন পর্যন্ত ভারত এটাকে তারা মেনে নেয়নি। এখনো পুশিং চলছে, কোথায় বোম্বে, কোথায় মাদ্রাজ, কোথায় গুজরাট, সেখান থেকে ধরে ধরে এনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশের ভিতরে তারা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা জানেন তো এটা? জানেন কিনা এটা? যারা যারা বন্ধু রাষ্ট্র, কোন রাষ্ট্র কি এরকম আচরণ কেউ করতে পারে? আমরা ভারতকে যতই বন্ধুত্বের তকমা দিই, যখন আমরা হয়তো ঢাকাতে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য তাদেরকে আমরা ফুলের মালা দিই, তখন দেখা যাচ্ছে সীমান্তে তারা মানুষ তারা হত্যা করছে। এবং গত 2 দিন আগেও এখন সেখানে বিএসএফ কর্মী বাংলাদেশের নাগরিক সেখানে হত্যা হয়েছে, যখন তখন তারা সেখানে অপহরণের জায়গায় তারা যাচ্ছে। ভারতে পর্যন্ত কোন সৎ প্রতিবেশীর কোন পরিচয় দিতে পারে নাই। কথাটা কি সত্য? এবং এই যখন পরিস্থিতি, তার অর্থটা কি? তার অর্থ ভারত বাস্তবে বাংলাদেশকে তারা বন্ধুত্বের পরিবর্তে তারা এমন একটা চায় যেখানে ভারতের দিল্লির শাসকদের কথাই বাংলাদেশ উঠবে আর বসবে। আমরা কি সেটা চাই? আমরা মাওলানা গর্জে উঠেছিলেন। মাওলানা বললেন না যে আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ভেঙেছি, দিল্লি গোলামীর জিঞ্জির নেবার জন্য না। আজকে আবার নতুন করে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, যদি আমাদের পানির ন্যায্য হিস্সা যদি আদায় করতে হয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাকে যদি আজকে রক্ষা করতে হয়, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্বভৌমত্বের স্বীকৃতি নিয়ে যদি আমাদেরকে রুখে দাঁড়াতে হয়, মাওলানার পথ ছাড়া অন্য কোনো পথ নাই। এবং সেজন্য দরকার হলে মাওলানা যেভাবে একবার লং মার্চের ডাক দিয়েছিলেন, দরকার হলে আবার সেখানে লং মার্চের আবার ডাক দিতে হবে আবার। এবং এবার লং মার্চ তখন মাওলানা গিয়েছিলেন রাজশাহীর কানসার দিয়ে সোনা মসজিদ পর্যন্ত। এবার হয়তো আমাদেরকে হয়তো সেই তিস্তা অভিমুখে অথবা ওখানে গজলডোবার অভিমুখে অথবা সিলেট সীমান্তে, বিভিন্ন সীমান্তে হয়তো একাধিকবার এই জনগণকে আবার নতুন করে জেগে উঠতে হবে, আবার ঐক্যবদ্ধ হতে হবে। হাসিনা পুরো দেশটাকে তারা জুয়ারিরা জুয়া খেলে না, জুয়ারিরা যখন জুয়া খেলতে খেলতে যখন মাতাল হয়ে যায়, তখন জুয়ারিরা যখন টাকা পয়সা শেষ, তখন নিজের পরিবারকে পর্যন্ত জুয়ার কোর্টে তারা তোলে। জুয়ার কোর্টে তারা নিজের পরিবারকে পর্যন্ত জুয়ার কোর্টে তারা তোলে। আপনারা জানেন কিনা এগুলো? যাদের একটু বয়স বেশি, এসব ব্যাপারে যারা দেখছেন শুনছেন তারা নিশ্চয়ই জানেন। এবং হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে সে জুয়ার কোর্টে সে কিন্তু নিয়ে গিয়েছিল এবং তার মাসুল হিসাবে এই কারণে এখনো পর্যন্ত ভারত সেই শোক এখনো তারা ভুলতে পারেনি। এই সরকার হাসিনার ফেলে দেওয়া পুরোনো জুতা দিয়ে তার হাঁটার চেষ্টা করছেন কিনা আমি উদ্বিগ্ন। করিডোরের কথা, 17 সালে আমরা মানবিক দায়িত্ব পালন করে 13-14 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। তাদের কাছে দুর্ভিক্ষ পীড়িত হলে নানাভাবে সেখানে খাদ্য সামগ্রী পৌঁছানো সম্ভব। তারা মানবিক করিডোরের কথা বলছেন। বাস্তবে সারা দুনিয়া ব্যাপী এই সমস্ত মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোর এগুলো পর্যবসিত হয়েছে। আমাদের নিরাপত্তা বিপন্ন হয়েছে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। পরশুদিন প্রধান উপদেষ্টা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। তিনি মান্না ভাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাবর্তনে। তিনি
চিটাগাঙ্গে বন্দরে যাওয়ার সময় তিনি সেখানে বক্তৃতা করলেন। চট্টগ্রাম পোর্ট বললেন আরো দক্ষতা বাড়ানোর জন্য, আর উন্নত ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানিকে তিনি দিতে চান। আমরা পরিষ্কার করে বলতে চাই, চট্টগ্রাম পোর্ট আমাদের লাইফলাইন, আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। চিটাগাং পোর্টের সাথে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। 17 সাল থেকে আমরা উন্নত প্রযুক্তি নিয়ে চট্টগ্রাম বন্দর লাভজনক পর্যায়ে আছে। ফলে কোন খেলায় আপনারা যুদ্ধ হয়েছেন? ফলে আপনারা কারোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়া, মতামত ছাড়া আপনারা একতরফা ভাবে চাপিয়ে দেবেন, বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না। সেজন্য আজ কথাটা এটা বলে কথাটা শেষ করব। ফলে নতুন ভাবে ওনারা আবার বাংলাদেশ নিয়ে বাজি ধরছেন কিনা, হাসিনার মতন নতুন চেহারায় নতুন ভাবে ওনারা আসল কাজ বাদ দিয়ে, আমরা বলেছি বিচারটা তাড়াতাড়ি করেন, দৃশ্যমান করেন। আমরা বলেছি সংস্কারটাকে দৃশ্যমান করেন, আলাপ আলোচনা করেন, জাতীয় সনদ স্বাক্ষর করার পর্যায়ে সবাই যেখানে আমরা একমত সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার, যে সরকার বাংলাদেশের স্বপ্নকে ধারণ করবে, একটা রূপান্তরের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে সেই পথে আপনারা এগোন। আসল কাজে বাদ দিয়ে ওনারা অকাজের, ওনারা অনেক বেশি সময় ব্যয় করছেন। সরকারকে বলতে চাই, এসব খেলা বন্ধ করেন, এসব খেলা বন্ধ করে এখন আপনারা নতুন করে পুরো দেশ জনগণকে জিম্মি করছেন। এটাকে মানুষ কিন্তু মেনে নেবে না। আমরা ভাষা নিয়ে যারা অনুসারী আছেন, আমরা বলতে চাই কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের লড়াইয়ের পথে মাওলানা তিনি আমাদের জন্য প্রেরণার উৎস, আমাদের অনুপ্রেরণার উৎস। মাওলানা শিক্ষাকে ধারণ করে কেবল ভাষা নিয়ে জনশক্তি পার্টি না, সমগ্র বাংলাদেশের জনগণ, সমস্ত দেশবাসী, আমরা দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, পানি আনবো, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই।